প্রধান উপদেষ্টাই কিন্তু এই জিনিস জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার এখতিয়ার রাখে বলে আমরা স্পষ্টভাবে মনে করি। শুধুমাত্র সংস্কার না, একটা আমূল পরিবর্তন, একটা রিসেট বাটনের কথা সবাই বলেছে। আমরা যে নারীরা উপেক্ষিত হয়েছি, আমরা কিন্তু এটাতে ছাড় দেব না। আমরা এখন থেকে 10 বার উপেক্ষিত হব, 100 বার ফিরে আসব। এই যে স্বাস্থ্য, শ্রম, নারী, যেসব কমিশনগুলা ক্ষমতার কাঠামোর কাছাকাছি না, আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা কিন্তু অতল গহ্বরে হারিয়ে গেছে। না, এটা অতল গহ্বরে হারিয়ে যায় না। এই 6টা কমিশন নিয়ে যেভাবে আমরা এখন কঠিন ফাইট দিচ্ছি, এটাকে যেভাবে একতরফা ভাবে আমরা কারোর স্বার্থে পাশ করতে দিচ্ছি না, আমরা ওই কমিশনগুলোর প্রস্তাব নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। যতদিন বাংলাদেশ থাকবে, আমাদের এই নতুনদের উপর আপনারা যারা আশা রাখছেন, ভরসা রাখছেন, সেটা কিন্তু জারি থাকবে। যারা রাজনৈতিক বার্গেনিং এর টুল হিসেবে একটা জাতীয় সনদকে ব্যবহার করছেন, এটা কিন্তু আমরা হতে দিব না। এবং এই জুলাই সনদের ভিতর কি আছে মানুষ পরিষ্কার করে বোঝে। যদি 100% না বুঝে, যারা বুঝে তাদের উপরে এই গণভোটটা হবে। গণভোটের সময় কখনোই প্রাইম আলোচনা হতে পারে না। গণভোটের সময় নিয়ে আপনারা যেরকম এই জামায়াত ইসলাম যেরকম লোয়ার হাউসের পিআর নিয়ে রাজপথে গেল, তারপর এসে আবার ঠিকই জুলাই সনদে সই করলো, এখনো যাতে আবার সেরকম একটা ঠুনকো রাজপথে যাওয়া না হয়, যে তারা এই আলোচনা থেকে ফোকাস সরানোর জন্য গণভোট কখন হবে সেই আলোচনাকে প্রাইম করে তুলেছে। এনসিপি পরিষ্কারভাবে জানিয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে একটা সমঝোতার মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে শান্তিপূর্ণভাবে জুলাই সনদের বাস্তবায়ন হবে, এবং পাশাপাশি যে নির্ধারিত সময় আছে আমাদের নির্বাচনের জন্য ফেব্রুয়ারি মাসে, সেই নির্বাচনটাও হবে। এখানে কোনো ধরনের ষড়যন্ত্রের এবং কোনো ধরনের অস্থিতিশীলতার কোনো জায়গা নেই। আপনারা যে এই কথাগুলো বলে একটা পুরো জেনারেশনকে খাটো করতে চাচ্ছেন, কিসের ভিত্তিতে? আপনারা রাজনৈতিক তর্ক করেন, আমি জুলাই সনদের আইনি ভিত্তি চাই, আপনারা কেন চান না সেটা নিয়ে রাজনৈতিক তর্ক করেন। কিন্তু যেই জেনারেশনটা এত বড় একটা গণ অভ্যুত্থানের অন্যতম অংশীদার এবং নেতৃত্ব দিয়েছে, আপনারা তাদেরকে এরকম ভেগ টার্ম দিয়ে তো নাকচ করতে পারেন না, এবং জনগণকেও আপনারা নাকচ করতে পারেন না। এখানে কিন্তু শুধু এই অনুষ্ঠানটা শুধু কিন্তু নারী প্রশ্নে না, আমি আপনাদেরকে এটা বারবার বোঝানোর চেষ্টা করছি, এটা কিন্তু নারী প্রশ্নে না, এটা জাতীয় প্রশ্নে। এবং ওই ফরেন সার্ভিস একাডেমির ভেতরে আপনারা নারীদেরকে ইনক্লুড করেন নাই মানে এটাতে নারীরা নাই এমনটা ভাবার কোনো কারণ নাই। আমরা কিন্তু এখানে আছি এবং এটা নিয়ে আমাদের আলোচনা কিন্তু জারি থাকবে। আমরা একদিকে যেরকম নির্বাচন পেছানোর পক্ষে না, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, অন্যদিকে এই জুলাই সনদের বাস্তবায়নও কিন্তু আইনি ভিত্তির মাধ্যমে এবং গণভোটের মাধ্যমে জনগণ থেকে অনুমোদন নিয়েই কিন্তু করতে হবে। একটা ছোট প্রসঙ্গ বলে আমি শেষ করছি। এই জুলাই সনদ বাস্তবায়নটা কে, আদেশটা কে জারি করবে, এটা নিয়েই দ্বন্দ্ব। আমরা বলেছি এটা করবে প্রধান উপদেষ্টা, অন্যরা বলেছে এটা সংবিধানে নাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রাষ্ট্রপতি চুপ্পুকে কিন্তু আমরা অনেক আগেই তার অপসারণ চেয়েছিলাম। সংবিধানে কিন্তু রাষ্ট্রপতিরও এখতিয়ার নাই। আইনগতভাবে রাষ্ট্রপতি অনুচ্ছেদ 93 অনুযায়ী কিন্তু সংবিধান পরিবর্তিত হয় এমন কোনো কিছুর আদেশ দিতে পারে না। প্রধান উপদেষ্টা সফল হোক ব্যর্থ হোক, প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়েই কিন্তু দায়িত্ব নিয়েছে। তাহলে প্রধান উপদেষ্টাই কিন্তু এই গণ অভ্যুত্থানের সাথে আমরা লিঙ্ক করতে পারি, এবং প্রধান উপদেষ্টাই কিন্তু এই জিনিস জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার এখতিয়ার রাখে বলে আমরা স্পষ্টভাবে মনে করি। ওই মতো কমিশন যে সুপারিশ খসড়া প্রস্তাব করেছে, প্রস্তাব 1, সেটার সাথে আমরা একদম একমত পোষণ করি। এখন এটার জন্য 1 সপ্তাহ সময় চাওয়া হয়েছে, এটার উপর আলোচনা হতে পারে। কিন্তু আপনারা এই আলোচনার উল্টো দিকে আপনারা সবকিছু নাকচ করে দিবেন। পুরো গণভোটটাকে আপনারা অকার্যকর মনে করবেন, জুলাই সনদকে অকার্যকর মনে করবেন। জুলাই সনদের ভিতরে কি আছে এটা জনগণ বুঝে না বলে জনগণকে একদিকে খাটো করবেন, অন্যদিকে পুরো গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটাকে ছোট করবেন। এটা একতরফা ভাবে হবে না। এটার জন্য আমরা কিন্তু আছি, আমরা লড়বো এবং আমাদের আওয়াজ জারি থাকবে। আমাদের গণ অভ্যুত্থানের পর 1 বছরের কিছু সময় পেরিয়েছে, এখন আলোচনাটা এসে ঠেকেছে সংস্কার প্রয়োজন নাকি সংস্কার প্রয়োজন না। এটা খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু এই জায়গায় আলোচনাটা আসছে যে সংস্কার লাগবে নাকি লাগবে না। কারণ অনেক বসিয়ান রাজনীতিবিদ বলছেন সংস্কার লাগবে না, যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাই হবে, সংসদে গিয়ে যা যা পরিবর্তন করার সেটা সেই আগের ব্যবস্থাতেই আমাদের চলবে। আগের ব্যবস্থাটা কি ছিল?
আগের ব্যবস্থা ছিল প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা, যেখানে বিচার বিভাগকে সম্পূর্ণভাবে রাজনীতিকরণ করা যায়, যেখানে পলিটিক্স জুডিশিয়ালাইজেশন হয়, যেখানে অ্যাডমিনিস্ট্রেশন পুরোটা কুক্ষিগত থাকতে পারে এবং সেখানে কোনো জবাবদিহিতে নিশ্চয়তার জায়গা নাই। কারণ যেই ক্যাবিনেটকে দুর্নীতি দমন কমিশন অ্যাকাউন্টেবল রাখবে, সেই দুর্নীতি দমন কমিশনের নিয়োগ দিবে স্বরাষ্ট্রমন্ত্রী, বাছাই কমিটিতে থাকবে তারা। অর্থাৎ আমার কোনো মন্ত্রী দুর্নীতি করছে কিনা সেটা তো দেখবে দুর্নীতি দমন কমিশন, কিন্তু দুর্নীতি দমন কমিশনের যে কমিশনার, তার নিয়োগ আবার সেই ক্যাবিনেট থেকেই হবে। যাকে আমি দায়বদ্ধ রাখবো সেই যদি আমার নিয়োগ দেয়, তাহলে আমি তার দায়বদ্ধতা কিভাবে নিশ্চিত করব? সেটাই ছিল আমাদের ব্যবস্থা। সেই ব্যবস্থায় কি অটুট থাকবে, যেখানে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কুক্ষিগত করা যায়, রাজনীতিকরণ করা যায়, এবং যারা ক্ষমতায় আছেন, যারা ক্ষমতাসীন আছেন, রাজনীতিবিদরা যারা আছেন এবং রাজনীতির কাছাকাছি, পাওয়ারের কাছাকাছি যে মানুষগুলো আছেন, ব্যবসায়ী হতে পারে, মিডিয়া হতে পারে, যে ক্ষমতার একটা বলয় থাকে, তাদের পক্ষ হয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো কাজ করবে। সেই ব্যবস্থায় কি আমরা থাকবো, নাকি নতুন ব্যবস্থায় যাব, যেখানে নতুন ব্যবস্থায় রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের নাগরিকের হয়ে কাজ করবে? সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু এই যে এত কিছু হলো, ঐকমত্য কমিশন হলো, সব রাজনীতিবিদরা একসাথে বসলেন যে পরিবর্তন দরকার, কিন্তু এই শেষমেশ এসে আমরা রাজনীতিবিদদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে সংস্কার নাকি প্রয়োজন নাই। তো আমাদের শুধুমাত্র সংস্কার না, আসলে অভ্যুত্থানের পরে কিন্তু আমরা যেটা বারবার এসেছে সেটা হচ্ছে বাংলাদেশ 2.0। শুধুমাত্র সংস্কার না, একটা আমূল পরিবর্তন, একটা রিসেট বাটনের কথা সবাই বলেছে। সেই রিসেট বাটনের কতখানি এসেছে ঐকমত্য কমিশনে, সেটা নিয়ে ডিবেট থাকতে পারে, এবং আছে অনেকগুলো হতাশার জায়গা আছে। তবে একটা জিনিস, যেহেতু জেসিন আপা এখানে আছেন, আমি একটু পরিষ্কার করে জেসিন আপা বলছি, ঐকমত্য কমিশনের প্রপোজাল কিন্তু জুলাই সনদে স্বাক্ষর হয় নাই। যেমন আর্টিকেল 70 নিয়ে হাউসে অনেকগুলো মতামত ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের মতামত ছিল। কেউ কেউ চেয়েছিলেন, যেমন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা চেয়েছিলাম যে আর্টিকেল 70 থাকবে না, যাতে যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন সংসদে, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাবেন, তারা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। তারা দলের পক্ষ হয়ে ভোট দিতে হবে এরকম বাধ্যবাধকতা যাতে না থাকে, তারা স্বাধীনভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে পারেন, দলের প্রতিনিধিত্ব যাতে না করতে হয়। তো আমরা চাচ্ছিলাম আর্টিকেল 70 সম্পূর্ণভাবে যাতে বাতিল হয়। আবার বিএনপি চাচ্ছিল না, এখানে 4টা এক্সেপশন থাকবে। তো তারপরে অনেক আলোচনার মধ্যে ঐকমত্য হলো যে ঠিক আছে, 2টা এক্সেপশন নিয়ে আমরা এটা সনদে সন্নিবেশিত করব। তো তাহলে ওইভাবেই তারপরে যখন সব রাজনৈতিক দলের একটা সাফিসিয়েন্ট কনসেনসাস হলো যে 2টা এক্সেপশন থাকবে আর্টিকেল 70, সেটা এরপরে সনদে ঢুকেছে। তো ফাইনালি সনদে যে জিনিসগুলো এসেছে সেটা কিন্তু রাজনৈতিক দলের ঐকমতের ভিত্তিতেই। আরেকটা, যেমন নারীদের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে, সেখানে সংবিধান সংস্কার কমিশনের একটা প্রপোজাল ছিল, নির্বাচন সংস্কার কমিশনের একটা প্রপোজাল ছিল যে সংরক্ষিত আসন 50 থেকে 100-তে উন্নীত হবে এবং 100 আসন সরাসরি নির্বাচন এর মাধ্যমে নারীরা সংসদে যাবে। পদ্ধতি 2টা কমিশনের 2 রকম ছিল। সেটা কিন্তু ফাইনালি আমাদের যে জুলাই সনদ এইখানে পৌঁছায় নাই, কারণ রাজনীতিবিদেরা এই জায়গায় একমত হতে পারেননি, এবং এটা খুবই দুর্ভাগ্যজনক। এখানেও যদিও বিএনপি 2001 সালে তাদের ইশতেহারে বলেছিলেন যে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের কথা, 2025 সালে এসে তারা বলেছেন যে এটা সম্ভব না।